তো কিউআর কোড স্ক্যান করেই যখন এই ক্লাসটিতে চলে এসছো, তো আশা করছি আজকের ক্লাসে তোমরা নতুন কিছু শিখবে। আ তো তোমরা যারা এখনো এই বইটি ওপেন করোনি, তোমাদের কাছে এই বইটি রাখতে হবে। এই বইটি নিয়েই কিন্তু আমরা এই যাত্রা সম্পন্ন করব ইনশাআল্লাহ। তো চলো মূল আলোচনায় চলে যাই। এখানে দেখো প্রিপজিশন, ঠিক আছে? এই টপিকসটি কিন্তু তোমাদের ইতিপূর্বে ছিল না। কারণ আমরা তো এখানে নতুন সিলেবাস অনুযায়ী আমরা কাজ করছি। আ তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এই টপিকসটি ঠিক এইচএসসি তে যেভাবে আসে না? আমরা তো জানি যে এটা এইচএসসি তে আসে। তো এইচএসসি তে যেভাবে আসে আমরা ঠিক একইভাবে কমপ্লিট করব এবং কিছুক্ষণ পরে আমরা এসএসসি তে আমাদের নেওয়া যে ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলোতে আমরা চলে যাব। ঠিক আছে? তো দেখো, প্রিপজিশন পরীক্ষা আসবে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 7 এ। এখানে মার্কস থাকবে 5। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে 5 আউট অফ 5 পাওয়ার জন্য তোমাকে নিম্নোক্ত রুলস গুলো ফলো করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর অবশ্যই তোমাদের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তোমাদের যাদের প্রিপোজিশন নিয়ে সমস্যা হচ্ছে, আজকের ক্লাসটি যদি একটু মন দিয়ে দেখো, তাহলে প্রিপোজিশন নিয়ে তোমাদের আর ঝামেলা হবে না। ঠিক আছে? ইনশাআল্লাহ। একটু ভাইয়ের কথা বিশ্বাস করে ক্লাসটা দেখো। আচ্ছা, দেখো, প্রিপোজিশন টপিকটা এইচএসসি ২০২৩ ব্যাচের জন্য আসবে কোয়েশ্চেন নাম্বার 2 তে। যেখানে মার্কস হচ্ছে কত জানো? তোমাদের ৫ নাম্বার। ঠিক আছে? এখানে 5 আউট অফ 5 পাওয়ার জন্য তোমাদের ২ টা ধাপ অতিক্রম করতে হবে। একটা ধাপ হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখতে হবে। ২ নাম্বার হচ্ছে জেনারেল প্রিপোজিশন নিয়ে আলোচনা করতে হবে। দেখো, আজকের ক্লাসে মূলত আমি তোমাদের জেনারেল প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমি আলোচনা করব না। এটা পুরোটা মুখস্থের বিষয়। তবে হ্যাঁ, যদি কেউ জেনারেল প্রিপোজিশনটা আজকের ক্লাসে বুঝতে পারো, তাহলে তার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না পড়লেও চলবে। এই জেনারেল প্রিপোজিশন দিয়ে তুমি কি অ্যান্সার করতে পারবে? একটু মন দিয়ে দেখো। জেনারেল প্রিপোজিশনের যদি তুমি প্রচলিত যে গাইডগুলা বা যে বইগুলা দেখো, এগুলো যদি তুমি একটু রিসার্চ করো, তাহলে দেখবা অনেক রুল আছে। ঠিক আছে? আজকে আমি তোমাদের মাত্র একটা রুল শিখাবো। একটা রুলের মাধ্যমে আমি তোমাদের জেনারেল প্রিপোজিশন কমপ্লিট করে দিব। ঠিক আছে? একটু খেয়াল করো। দেখো, এটা একটা বৃত্ত। আমি বৃত্তর নাম দিছি কোনো কিছু। ঠিক আছে? দেখো, কোনো কিছুর মাঝখান দিয়ে যদি কোনো কিছু প্রবাহিত হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে থ্রু প্রিপজিশনটা ইউজ করব। ফর এক্সাম্পল দিতে পারি, উই ওয়েন্ট থ্রু দ্য ফরেস্ট। এখন দেখো, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করতেছি না, জঙ্গলের মধ্যে দিয়ে তো চলাচল করতেছি না। এইজন্য আমরা থ্রু প্রিপজিশনটা ব্যবহার করতেছি। ঠিক আছে? দেখো, কোনো কিছুর সাথে যদি কোনো কিছু লেগে থাকে, যেমন আমি একটা টেবিলের উপরে মনে করো এই কলমটা লেগে আছে। তার লেগে আছে না? এরকম কোনো কিছুর সাথে যদি কোনো কিছু লেগে থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশন ইউজ করব হচ্ছে অন। তাহলে বলতে পারি কি? দ্য পেন ইজ ড্যাশ দ্য টেবল। তাহলে কি হবে? অন দ্য টেবল। দেখো, কোনো কিছুর সাথে কোনো কিছু লেগে থাকা অর্থে তো আমরা অন প্রিপজিশন ব্যবহার করেছি। যদি লেগে থাকা অর্থে আরেকটু উপরে কোনো কিছু অবস্থান করে, যেমন আমাদের উপরে কি আছে? পাখা, ফ্যান। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব যে ওভার। আমরা যদি লেগে থাকা অর্থে আরেকটু উপরে কোনো কিছু অবস্থান করে, সেক্ষেত্রে আমরা কি বলবো বলো ভাইয়া? সেক্ষেত্রে আমরা বলবো ওভার। তাহলে দেখি বলতে পারি, বলো। দা ফ্যান ইজ ওভার মাই হেড। দেখছো কি বলছো ভাইয়া? ওভার। তার উপরে যদি কোনো কিছু অবস্থান করে, দেখো লেগে আছে কি? অন। তার উপরে কোনো কিছু আছে কি? ওভার। এর উপরে যদি কোনো কিছু থাকে, তাহলে কি হবে? অ্যাভোভ। তাহলে বলতে পারি কি? দা স্কাই ইজ অ্যাভোভ আওয়ার হেড। তোমরা কি বুঝতে পারছো? এই ৩ টা নিয়ম কি বুঝতে পারছো? না বুঝলে অবশ্যই আমি কমেন্ট করে জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, দেখো, যদি কোনো দিকে কোনো কিছু ধাবিত হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা টু প্রিপজিশনটা ইউজ করব। ফর এক্সাম্পল, আমি বলতে পারি যে হি গো টু দ্য কলেজ। কি বলছে? সে কলেজের দিকে যাচ্ছে। তাহলে কি? টু। আর যদি বলি সে কলেজ থেকে আসছে বা কোনো জায়গা থেকে যদি কোনো দিকে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফ্রম প্রিপজিশন ইউজ করব। দেখো, এই যে ফ্রম কিন্তু ২ টা। একটা হচ্ছে FORM, আরেকটা হচ্ছে FROM। তোমরা ইউজ করবা FROM, ওই ফ্রমটা। ঠিক আছে? দেখো, আমি কি বলতে পারি যে হি কাম ফ্রম ঢাকা। বুঝতে পারছো? কোন দিক থেকে যদি কোন দিকে আসে, তাহলে ফ্রম। আর কোন দিক থেকে যদি কোন দিকে যায়,
তাহলে কি টু। যদি কোনো কিছুর মাঝখানে যদি যেমন আমি কোথায় আছি, আমি এই ক্লাসের মধ্যে আছি, এখন কি ইন হবে। যদি আমি রান্নাঘরের মধ্যে আছি তাহলে কি হবে ইন। যদি কোনো কিছুর মাঝখানে যদি কোনো কিছু অবস্থান করে তাহলে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করবো ভাইয়া, ইন। ফর এক্সাম্পল, মাই মাদার ইজ ইন দা কিচেন। বুঝতে পারছো ভাইয়া? ওকে, এবার দেখো কোনো দিকে যদি কোনো কিছু প্রবেশ করে, যেমন আমি রুমের মধ্যে প্রবেশ করেছি, তুমি রুমের মধ্যে প্রবেশ করেছ, সে রুমের মধ্যে প্রবেশ করেছে, এরকম কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু প্রবেশ করা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইউজ করবো কি ভাইয়া, ইনটু। যেমন আমি বলতে পারি গো ইনটু কোথায়, দা আর ডাব্লিউ এম রুম। এটা মানে কি সে রুমের মধ্যে আছে এটা না, সে রুমের মধ্যে প্রবেশ করছে। আর যদি সে রুম থেকে বের হয়ে যায় বা আমরা কোনো কিছু থেকে যদি কোনো কিছু বের হয়ে যায় সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ইউজ করবো ভাইয়া, আউট অফ। তাহলে কি বলতে পারি, হি আউট অফ দা রুম। কথা কি বুঝতে পারছো ভাইয়া? তাহলে এই দুইটার পার্থক্য বুঝছো? এবার দেখো যদি কেউ আমার পাশ দিয়ে ঘেঁষা চলে যায়, যেমন মনে করো আমার পাশ দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি চলে গেছে, আমার পাশ দিয়ে একটা বিড়াল চলে গেছে, আমার পাশ দিয়ে ওই লোকটা চলে গেছে, এরকম যদি পাশ কেটে যদি কেউ চলে যায় সেই ক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন ইউজ করব। তাহলে কি হবে ভাইয়া, হি প্যাসেড বাই মি। কথা কি ভাই বুঝতে পারছো? তাহলে বাইটা কোন জায়গায় ইউজ হয় তুমি কি বুঝছো? এবার দেখো কোনো কিছু যদি সোজা উপর দিকে উঠে যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে আপ ব্যবহার করব। যেমন হাত উপরে তুলো, তোমরা না, আমি এটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? পুট আপ ইউর হ্যান্ড। দেখছো আপটা কোন জায়গায় বসছে? এবার দেখো কোনো কিছু যদি নিচের দিকে নেমে যায় তাহলে কি ডাউন, এই যে ডাউন। আমি যদি বলি এই চোখ নামিয়ে কথা বলো, গলা নামিয়ে কথা বলো, হাত নামিয়ে কথা বলো, তাহলে কি কিপ ইউর আইস ডাউন, কিপ ইউর হ্যান্ডস ডাউন, কিপ ইউর হেডস ডাউন। বুঝতে পারছো? তাহলে কি বলতে পারি, কিপ ইউর হ্যান্ডস ডাউন। তাহলে ভাই আমি যদি পুরো সবটা আবার একটু বলি, যদি কোনো কিছু মাঝখানে যদি কোনো কিছু প্রভাবিত হয় তাহলে থ্রু প্রিপোজিশন ব্যবহার করা হয়, যদি কোনো কিছু লেগে থাকে তাহলে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়, যদি লেগে থাকা অর্থে আর একটু উপরে কোনো কিছু অবস্থান করে তাহলে ওভার প্রিপোজিশন ব্যবহার করতে হয়, তার উপরে যদি কোনো কিছু লেগে থাকে তাহলে অ্যাবভ প্রিপোজিশন ব্যবহার করতে হয়, যদি কোনো কিছুর ভিতরে প্রবেশ করে তাহলে ইনটু ব্যবহার করতে হয়, যদি কোনো কিছু থেকে বের হয়ে যায় তাহলে আউট অফ ব্যবহার করতে হয়, যদি কারো পাশ দিয়ে কোনো কিছু ঘেঁষে চলে যায় তাহলে বাই প্রিপোজিশন ব্যবহার করতে হয়, যদি কোনো দিকে কোনো কিছু ধাবিত হয় তাহলে টু প্রিপোজিশন ব্যবহার করতে হয়, যদি কোথাও থেকে কেউ আসে তাহলে ফ্রম প্রিপোজিশন ব্যবহার করতে হয়, যদি খাড়া কোনো কিছু উপরের দিকে উঠে যায় তাহলে আপ, যদি খাড়া কিছু নিচের দিকে নেমে যায় তাহলে কি ডাউন। ভাইয়া ক্লাস থেকে বুঝতে পারছো? একটা স্ক্রিনশট নিয়ে নাও। যদি আজকের ক্লাস বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় আমাকে ডেফিনেটলি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাও, বা ফেসবুক পেজে সরাসরি এসএমএস দাও, আর না পারলে ভাইয়া কল দাও 01612 169249 এই নাম্বারে সরাসরি কল দিলে আমাকে পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের ক্লাসে তোমরা সুন্দরভাবে নোট করো, আজকের ক্লাসের পরে আমি এটার উপরে প্র্যাকটিস নিয়ে আসবো যে এই যে ভাইয়া তোমাদের এগুলো করাইলাম এগুলো আদৌ পরীক্ষা আসে কিনা বা আসলে আমরা কিভাবে এগুলো সলভ করব, পুরো বিষয়টা ক্রিস্টেন ক্লিয়ার করে তোমাদের আগামী ক্লাসে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা দেখো এইটা হচ্ছে একটা প্যাসেজ, এটা ঢাকা বোর্ড 2022 সালে আসছিল, ঠিক আছে? তো আমরা আজকে এই প্রিপোজিশনের প্যাসেজটা কমপ্লিট করব, পড়বো, দেখবো, অ্যান্সারগুলো অ্যানালাইসিস করে দেখবো যে কিভাবে এবং কোন টেকনিকগুলা ওয়ে করে আমাদের পরীক্ষায় বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছিল, ঠিক আছে? তো চলো আমরা মূল আলোচনা চলে যাই। দেখো এখানের মধ্যে আমি প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা করে লিখেছি যাতে তোমাদের সুন্দরভাবে কি বুঝতে পারি। মূলত এখানে যেই লাইনগুলো আছে এখানেও তো সেম লাইনগুলো আছে, আমি মূলত আলাদা করে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে বিষয়টা বুঝতে পারো, ঠিক আছে? তো মূল আলোচনা যাওয়ার আগে আমি আরেকটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা একটা সেন্টেন্স পড়ে এই সেন্টেন্সের অর্থ বুঝো না তারা প্রিপোজিশন পারবে না। হ্যাঁ পারতে পারে, তারা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলা পারতে পারে, ঠিক আছে? তবে হ্যাঁ তারা একটা চেষ্টা করতে পারে, যদি তুমি 5 থেকে 6টা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো অর্থ বুঝে বুঝে তাহলে দেখবা 7 নাম্বার কিংবা 8 নাম্বার বোর্ডে গিয়ে তুমি সব কিছু বুঝতে পারবা যে হ্যাঁ এখানে তুমি বলতে পারবে না অলসো অর্থ কি, বাট তুমি এই পুরো লাইনটা পরে বুঝবা যে অ্যাকচুয়ালি লাইন দ্বারা এটা বোঝানো হয়েছে, আর প্রিপোজিশনের জন্য এতটুকুই যথেষ্ট, ঠিক আছে ভাইয়া? তো চলো মূল আলোচনা চলে যাই।
এখানে বলছে camels are one of the few animals that can live in a desert, অর্থাৎ মরুভূমিতে বসবাস করতে পারে এমন প্রাণীগুলোর মধ্যে উট বিখ্যাত বা অন্যতম। ঠিক আছে, camels have humps attached their backs, বলছে উটের পিঠে কুঁজ আছে। এখন যারা গত ক্লাস করো নাই তারা এই রুলটা বুঝতে পারবে না, তাই তোমরা গত ক্লাসে রুলগুলো দেখে আসো, পরবর্তীতে এগুলো সব বুঝবা। আমি বলেছিলাম যদি কোনো কিছুর সাথে যদি কোনো কিছু লেগে থাকে তাহলে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করব। তাহলে বলছে উটের পিঠে কুঁজ আছে, এখন কুঁজ তো লেগে থাকে, আর লেগে থাকাতে কি ব্যবহার করতে হয় ভাইয়া? অন। এখানে অ্যানালাইসিস দেখো, এখানে সেন্টেন্সে বোঝানো হয়েছে উটের পিঠে কুঁজ থাকে, অর্থাৎ কুঁজ উটের পিছে লেগে থাকে। আমরা জানি কোনো কিছুর উপর লেগে থাকা অর্থে প্রিপোজিশন অন বসে, তাই আমরা অন ব্যবহার করেছি। বুঝতে পারছো ভাইয়া? এবার দেখো ২ নম্বরটা, দে স্টোর ফ্যাক্ট, তারা ফ্যাক্টগুলো সঞ্চয় করে ট্যাশ দেয়ার হার্মস, তাদের কুঁজগুলিতে। আচ্ছা, দ্য ফ্যাট গিভস দেম এনার্জি, এই ফ্যাক্টগুলো তাদের কি দেয়? শক্তি প্রোভাইড করে। এখানে বলছে দে স্টোর, তারা সঞ্চয় করে কি? ফ্যাট, চর্বি। কোথায়? তাদের কুঁজগুলোতে। ভাইয়া কোনো কিছুর মধ্যে কোনো কিছু অবস্থান করতে হলে কি ব্যবহার করতে হয়? ইন। এখানে অ্যান্সার দেখো, এখানে সেন্টেন্সটিতে বোঝানো হয়েছে উটেরা কুঁজগুলিতে চর্বি জমা করে, অর্থাৎ কুঁজগুলোর মধ্যে চর্বি জমা রাখে। আমরা জানি কোনো কিছুর মধ্যে কিছু অবস্থান করলে প্রিপোজিশন ইন বসে, তাই আমরা ইন ব্যবহার করেছি। তোমরা কি বুঝতে পারছো? এবার দেখো পরবর্তী লাইনটাতে কি আছে, বিকজ, কারণ camels do not store water, অর্থাৎ উট কখনো কি করতে পারে না? পানি সঞ্চয় করতে পারে না। এই ফ্যাটগুলি হেলথ সাহায্য করে প্রডিউস ওয়াটার, পানি নির্গত করতে। when, যখন camels move past the dry desert, যখন উটগুলি কোথায়? মরুভূমিতে ঘুরে বেড়ায়। এখন ভাইয়া একটা কথা মনে আছে তোমাদের, কোনো কিছুর মাঝখান দিয়ে যখন কোনো কিছু ঘুরে বেড়াবে, চলাফেরা করবে, তখন আমরা থ্রু প্রিপোজিশন ব্যবহার করতে পারি। ঠিক আছে, এছাড়াও আমরা মুভ এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অ্যারাউন্ডও ব্যবহার করতে পারি। তাহলে বুঝতে পারছো? এই যে এখানে অ্যানালাইসিসটা সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো রুল নাম্বার 4, এটা রুল না মানে লাইন নাম্বার 4। দেখো, দে ক্যান গো, তারা যেতে পারে হ্যাশ সেভারাল মান্থস উইদাউট ওয়াটার, তারা পানি ছাড়া কয়েক মাস যেতে পারে। এখন দেখো এখানের মধ্যে কয়েক মাস অর্থে সবসময় রাখবা সেভারাল মান্থ একটা প্রেজ, এরকম প্রেজগুলোর অর্থ সবসময় আমরা কি বসাবো ভাইয়া? আপ টু। ঠিক আছে, এছাড়াও আমরা জন্য অর্থে ফর ব্যবহার করতে পারি। ঠিক আছে, তা আমরা এখানে আপ টু ব্যবহার করব। এখানে অ্যানালাইসিসটা দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে দেখে নাও। ওকে, এবার ৫ নম্বর লাইনটা চলে আসো। The camels are as useful the people of the desert as the buffalo are the grasslands. The meat of the camels is good to eat. এই সেন্টেন্স দ্বারা কি বুঝিয়েছে? দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল, আমরা জানি ইউজফুল এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন টু বসে। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এই যে এখানে ইউজফুল এর সাথে অ্যাপ্রোপ্রিয়েশন টু বসলো, কার জন্য বসলো? ক্যামেলস, উটের জন্য। আর এখানে বাফেলো মানে কি? মহিষ। অর্থাৎ এখানে কথাটা পড়ো, মরুভূমির মানুষের জন্য উট জন্য উপযোগী, তেমনি মহিষ তৃণভূমির জন্য উপযোগী। মানে দুইটা কথাই সেম, শুধু বাফেলো আর ক্যামেলসটা পার্থক্য আছে। মানে কি? মানে এখানে যেটা হবে এইখানেও একইটা দেওয়া যায়, সেম অর্থ। তাহলে এখানে যদি টু ব্যবহার করেছি, এখানেও তুমি চাইলে টু ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, তোমরা চাইলে জন্য অর্থে ফরও ব্যবহার করতে পারো। যেহেতু বলছে এই দেখো মহিষ তৃণভূমির জন্য, এই যে জন্য দেখছো, এই জন্য অর্থও কিন্তু ফর ব্যবহার করা যায়। এখন দেখো এই বিষয়গুলো আমরা অর্থ পারার কারণে তো পড়তে পারতেছি, তাই না? তাই তোমাদের অন্তত একটা লাইন পেলে অ্যাকচুয়ালি কি বলছে এতটুকু জানলেই হয়। আমি বলছি না তোমাকে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানতে হবে, নো। একটা লাইন পড়ে এটা দ্বারা কি বুঝিয়েছে এটা জানলেই তোমার প্রিপোজিশন কমপ্লিট ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা ৬ নম্বরে চলে যাই। এখানে দেখো পিপল মেক্স ক্লথস ড্যাশ অফ ক্যামেলস হেয়ার, মানুষ উটের চুল থেকে কাপড় তৈরি করে। এখানে আমরা অ্যানালাইসিস যদি একটু পড়ি তাহলে দেখো এখানে সেন্টেন্সে বোঝানো হয়েছে মানুষ উটের পশম থেকে কাপড় তৈরি করে। মনে রাখবা কোনো ম্যাটেরিয়াল দিয়ে কোনো কিছু তৈরি করলে ম্যাটেরিয়াল পূর্বে প্রেস আউট অফ বসে, তাই আমরা এখানে প্রিপোজিশন আউট অফ ব্যবহার করেছি। তাহলে দেখো এখানে যে আউট হবে এটা আউট অফ প্রমাণ হচ্ছে এই যে অফ তারা দিয়ে দিছে, বলতেছে যে এখানে আউট অফ ল্যাক, এটাই সঠিক। ঠিক আছে, আচ্ছা এটা একটু মনে রাখবা, মুখস্থ করে নিবা। যাদের নোট করতে পারো তারা এখনই নোট করে রাখতে পারো। ঠিক আছে, এগুলো আসে ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো ৭ নম্বরে শোজ আর মেড। আচ্ছা, এই সেন্টেন্সটা আমাদের পড়ার প্রয়োজন নেই, কেন ভাইয়া? এই যে মেড দেখছি, আমরা জানি মেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে কি? অফ।
এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়াও কিন্তু এখানে অ্যান্সার করা যায়, যেটা আমি বলেছি যে আমরা রুল দিয়েও অ্যান্সার করতে পারি, জেনারেল রুলগুলো দিয়েও। এতে করে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না করলেও মোটামুটি চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে দেখো এখানে রুল দিয়ে কিভাবে কমপ্লিট হয়। এখানে সেন্টেন্সটিতে বোঝানো হয়েছে উটের চামড়া দিয়ে জুতা তৈরি করা হয়। কোনো কিছু তৈরির পর উপাদানটি দেখা গেলে মেড অফ, আর যদি না দেখা যায় তাহলে মেড ফ্রম। অতএব গ্যাপে মেড অফ বসবে। কারণ আমরা উটের চামড়াগুলো কি চোখে দেখতে পাই। ঠিক আছে? এই জন্য কি হবে? মেড অফ। ওকে? এরপর দেখো ৮ নাম্বার লাইনে কি বলছে? দ্য কেমেলস আর অলসো গুড। উটগুলো আরো ভালো বা আরো প্রয়োজনীয় ড্যাশ ট্রাভেল ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে ভ্রমণের জন্য। তাহলে দেখো এই যে এখানে কি অর্থ আছে ভাইয়া? জন্য। আমরা জানি জন্য অর্থ কি বার করা হয়? পর। তাহলে এখানে অ্যানালাইসিসটা দেখি। এখানে সেন্টেন্সটা বোঝানো হয়েছে মরুভূমিতে ভ্রমণের জন্য উট ভালো। ভালোর জন্য অর্থে আমরা গুড ফর ব্যবহার করতে পারি। ঠিক আছে? এরপরে আমাদের শেষের লাইনটা দেখো। সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট। কিছু, কিছু মানুষ কোথায় কি করে? মরুভূমিতে ট্রাভেল করে। ড্যাশ ফেনলস টু মেক এ লিভিং। তাহলে দেখুন কি বলছে? কিছু মানুষ জীবিকা নির্বাহের জন্য উটে চড়ে মরুভূমি ভ্রমণ করে। তাহলে ভাইয়া তারা যে মরুভূমি উটে চড়ে ভ্রমণ, এখানে ভ্রমণ করাটা মুখ্য না। কোথায় চড়ে? উটে চড়ে। এখন উটের সাথে আর লেগে থাকে না? তারা কি হাওয়ায় ভাসে? নো। এখন আমরা জানি কোনো কিছুর সাথে কোনো কিছু লেগে থাকা অর্থে আমরা পূর্বে কি ব্যবহার করেছি? অন। এখনো কি হবে? অন ব্যবহার করা হবে। এখানে অ্যানালিসিসটা একটু দেখে নিই স্ক্রিনশট দিয়ে। ঠিক আছে? কারণ দেখছো ভাইয়া আমরা অর্থের সাথে মিলে কিভাবে অন, কিভাবে ফর, অলসো কিভাবে অফ, কিভাবে আউট এগুলো ব্যবহার করতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা কি বুঝলাম? আজকের ক্লাসে আমরা বুঝলাম যে আমরা একটা সেন্টেন্স বা একটা প্যাসেজ যেটাই তোমাদের পরীক্ষায় আসুক না কেন, এরকম যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা যদি অর্থটা পারো তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রিপোজিশনের অ্যান্সার গুলো অনায়াসে করতে পারি। তো আশা করছি আজকের ক্লাসটি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো শেষ একটা রিকোয়েস্ট এটাই থাকবে। তোমরা তোমরা ইতিমধ্যে জেনেছ যে এই বইটি আসলে কেমন। তোমাদের এইচএসসি ইংলিশ গ্রামারের জার্নিটাকে কতটা সহজ করতে পারে এই একটি মাত্র বই। তো আমি চাইবো যে এই বইটি তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করো। তোমরা যেভাবে মজা করে ইংরেজি শিখতেছো তোমরা তাদেরকেও এই সুযোগটা করে দাও। আমি সবার কাছে পৌঁছাতে পারবো না। বাট তোমরা যদি সবাইকে জানাও, তোমাদের পরিচিত যারা আছে, যে জেলা থেকে ক্লাস করছো, যেই শিক্ষা প্রতিষ্ঠানে হও না কেন, এইভাবে আস্তে, আস্তে এই ভালো বইগুলা তোমাদের মাঝে তোমাদের মাঝে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার জন্য দোয়া করবে। টাইমস ইংলিশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।